হাসকালিতে নাবালিকা গণধর্ষণ ও খুনের মামলায় দীর্ঘ ৩ বছর পর দোষীদের সাজা ঘোষণা করল আদালত। মঙ্গলবার রানাঘাট আদালতে এই মামলার রায় ঘোষণা করা হয়। মূল অভিযুক্ত সোহেল গোয়ালি, রঞ্জিত মল্লিক ও প্রভাকর পোদ্দারকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে। ৩ জনের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়েছে। এছাড়াও ঘটনার সময় পঞ্চায়েত সদস্য তথা সোহেল গোয়ালির বাবা সমরেন্দ্র গোয়ালিকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলায় মোট ৯ জনকে দোষী সাব্যস্ত করা হয়। এর মধ্যে ২ জন নাবালক হওয়ায় তাদের ৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে এবং জামিনে রেখে নজরদারির নির্দেশ দিয়েছে আদালত। ২০২২ সালে হাসকালিতে এক নাবালিকাকে জন্মদিনের পার্টির নামে ডেকে নিয়ে গণধর্ষণের অভিযোগ ওঠে। গুরুতর অবস্থায় ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা। অতিরিক্ত রক্তক্ষরণের জেরে মৃত্যু হয় ওই কিশোরীর। অভিযোগ, ঘটনার পর কোনো ডেথ সার্টিফিকেট ছাড়াই দেহদাহ করে প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়। ঘটনায় রাজ্য জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়ায়। কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। রায় শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন মৃতার পরিবারের সদস্যরা। দীর্ঘ আইনি লড়াইয়ের পর বিচার পেয়ে স্বস্তির কথা জানান তারা। এই মামলায় গণধর্ষণ মামলায় যে সাজাটা দিয়েছে, যে কোনো ধর্ষণ মামলায় সাজা দিতে গেলে তার প্রথম প্রমাণ হচ্ছে সে যৌন সক্ষমতা তার আছে কি না। কিন্তু আমি অ্যাস্টনিশড যে এই মামলায় সিবিআই যে ৩ জনের বিরুদ্ধে আজকে গণধর্ষণ মামলায় সাজা হলো, তাদের কাউর যৌন সক্ষমতা আছে কি না তার প্রমাণ তার কোনো মেডিকেল এক্সামিনেশন সিবিআই করেনি। এই মামলায় ব্যক্তিগতভাবে আমি মনে করি এই মামলায় এই সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের পারিপার্শ্বিক যে সমস্ত প্রমাণ আছে, সেই সমস্ত প্রমাণ সঠিকভাবে এই মামলার জাজমেন্টে রিফ্লেকশন আসেনি। সিবিআইয়ের কাছে যে তদন্ত রিপোর্ট, পুলিশের তদন্ত রিপোর্টে বিভিন্ন এই ডিজিজের মা, মানে ভিকটিমের মা, বাবা নয় মা এবং অন্যান্য আরও সাক্ষী তারা গোপন জবানবন্দি দিয়েছিল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে। সেইখানে একরকম বলেছে এবং পরবর্তীকালে 2 মাস বাদে 1 মাস বাদে সিবিআই যখন তাদের গোপন জবানবন্দি করছে সেটা আবার অন্যরকম বলছে। অতএব হ্যাবক ল্যাকিউ না এই মামলার মধ্যে যে ওর মা যে এফআইআর করেছিল কিংবা গোপন জবানবন্দি যেটা দিয়েছিল সেটা বলেছিল যে ঘটনার সঙ্গে দায়ীকে মেয়ে নাকি এসে বলেছিল ব্রজ, আর কাউর নাম করে। কিন্তু ওই ব্রজর বাড়িতে যে বেডশিট সেখান থেকে তো পাওয়া গেছিল, প্রত্যেকের ওখানে উপস্থিত থাকার প্রমাণ পাওয়া গেছিল। ব্রজর বাড়িতে যে বেডশিট না, তোষক যেটা পাওয়া গিয়েছিল, সেখানে যে ব্লাডটা গিয়েছিল সেই ব্লাডটা সঙ্গে যে ডিএনএ টেস্টের যে ম্যাচিং হয়েছিল, এই ম্যাচিংটা বলছে এই ডিজিজড মৃতা ওই এই কেসের যিনি বাদী তার সন্তান। কিন্তু সেইখানে কোনো স্পাম বা কোনো এগুলো কিছু পাওয়া যায়। কিন্তু এরা 3 জন যদি একেবারে নির্দোষ হয় তাহলে এই মেয়েটিকে হাসপাতালে যেতে দেওয়া হলো না কেন? কেন বাড়িতে রক্তক্ষরণ হতে মৃত্যু হতে হলো তার? দেখুন, বিষয় হচ্ছে যে আপনি তাকে হাসপাতালে যেতে দেওয়া হলো কি হলো না সেটা আমরা আইনের ব্যাখ্যা এখানে করেছি, কারণ এখানে 5 দিন বাদে এফআইআর করেছে। কিন্তু এফআইআর যখন করছে তখন সে বলছে আমি মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম। তাহলে কোনটা ঠিক? দেয়ার ইজ এ হিউজ ল্যাকুনা। তাহলেও আদালতের রায় আমাদের মানতে হবে, কিন্তু এই রায় আমি একজন ডিফেন্সের আইনজীবী হিসেবে আদৌ সন্তুষ্ট নই। আমার অ্যাডভোকেট রাজা ব্যানার্জি, ঠিক আছে, আজ 3.5 বছর কেস চালানিতে গত 13 তারিখে যে রেজাল্ট দিল, 22 তারিখে আসামি সব দেখেছে খালাস হবে। 22 তারিখে আসে সে পুরো কেসটাই আসে উল্টে যারা 5 জন 7 জনা যে হাইকোর্টের থেকে বেল পেলো তাদেরও সে দোষী সাব্যস্ত করলো। কী করে করলো আর কী হলো, ঘটনার সত্যতা কতটা আছে? হ্যাঁ, আপনার এই যে ঘটনাটা ঘটেছিল, আপনার ছেলেকে ধরলো, কতটা সত্যতা আছে? পুরো একদম এর ভিতরে কোনো মিথ্যা নাই, পুরো মিথ্যিভাবে ফাঁসানো হয়েছে সব কটাকে। ওর মেয়েটা কখন মারা গেল, কখন তাকে পোড়ানো হলো, তার সমস্ত ডকুমেন্টস কোর্টে দেওয়া হয়েছে। বিচার ব্যবস্থা আস্তে আস্তে এত যেটুকু যা শুনলাম আমার অ্যাডভোকেট যেটুকু বলো পুরো মানে জবরদস্তি করেছে। এখন কী চাইছে, এখন যা আইনের দিক দিয়ে যেটা করবে সেইটা মাথা পেতে মেনে নিতে হবে।